স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। বালুঘাটটা মানুষের বাড়ি ঘর এটা সব মনোরঞ্জে উচ্ছেদ হয়ে গেছে। প্রশাসন আসে, আসার পরে অভিযান হয়, অভিযান হওয়ার পরে আবার পুনরায় আবার বালু তোলা শুরু হয়ে যায়। আমরা এখানে আইসা বেরিকানি যে আইসা বাড়ি করছি, এখানে আমাকে থাকার মতন কোনো সম্ভব হবে না। ব্লকের মাধ্যমে এই বেড়িবাঁধটা যে মজবুতের সাথে হয় এটা আমাদের দাবি। শেরপুরে বালু খেকোদের দৌরাত্মে হুমকির মুখে সেতু, বসত ভিটা, ফসলি জমি। ভোলায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে মেঘনার তীব্র ভাঙনে দিশেহারা শত শত পরিবার। 5 বিঘা করে ধান চাষ করলে আমাদের ব্যবসাটা ভালো হয়, লাভটা হয়। পদ্মা থেকে যদি পানি এনে দেয় সংগ্রহ বিএমডি কিংবা সরকার, তাহলে আমাদের ধান চাষ হবে না, ধান চাষ হবে না। সব এলাকায় একটা বিরূপ প্রভাব যেন সৃষ্টি না হয়, সেই জন্যই বরেন্দ্র কর্তৃপক্ষ আগে থেকেই কৃষকদেরকে সজাগ সচেতন করতেছে। ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে চলতি মৌসুমে ধান চাষে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। প্রতিকূলতা এড়াতে বেশি পানি ব্যবহার হয় এমন ফসলের আবাদ কমানোর পরামর্শ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের। এখন জনপদে এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই বালু উত্তোলন এবং নদী ভাঙন প্রসঙ্গ। শেরপুরের অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহা উৎসব। হুমকিতে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটাসহ ফসলি জমি। স্থানীয় প্রশাসন বলছে বারবার অভিযান চালিয়েও বালু খেকোদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। আরও জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর থেকে নেত্রকোনা, সিলেট ও ময়মনসিংহের হালুয়াঘাট যেতে পাড়ি দিতে হয় ভোগাই নদী। যাতায়াত সহজ করতে 2011 সালে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চারালি সেতু। গত কয়েক বছর ধরে সেতু এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 5 আগস্টের পর যা আরও বেড়েছে। এতে পিলারের নিচে তৈরি হয়েছে গর্ত, পেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এ অবস্থায় ধসে পড়ার শঙ্কায় রয়েছে সেতুটি। প্রশাসনের আড়ালে শ্রীবর্দী সোমেশ্বরের নদী থেকেও তোলা হচ্ছে বালু। উপজেলার মেঘাদল, হারিয়াকোনা ও কর্ণজোড়ায় প্রতি রাতে বিক্রি হচ্ছে শত শত ট্রাক বালু। একই অবস্থা ঝিনাইগাতির মহারশী নদীরও। এতে নদী যেমন তার গতিপথ বদলাচ্ছে, তেমনি ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ। বালুঘাটটা মানুষের বাড়ি ঘর এটা সব মনোরঞ্জে উচ্ছেদ হয়ে গেছে। এমন ভাবে ক্ষতি করছে, একটা পিলারের গড়িত কোনো আপনি পাবেন না, মাটি পাবেন না। প্রশাসন আসে, আসার পরে অভিযান হয়, অভিযান হওয়ার পরে আবার পুনরায় আবার বালু তোলা শুরু হয়ে যায়। প্রতি রাতেই প্রচুর মোটামুটি 2 থেকে 300-400 টাকা প্রতি রাতে আর কি বালু বের হইতেছে। দইসা পড়া যায় তাহলে ব্রিজ তো আর থাকবো না। ব্রিজ না থাকলে আমরা নাকুগাঁও ডিপোতে যাতায়াত করতে পারবো না, জেলাতে যাতায়াত করতে পারবো না, বা দূর দূরান্ত থেকে লুকে যায় বর্ডার রোডে। অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে সংকট নিরসনে সকলের সহায়তা চান তারা। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু তোলায় গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালত 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। জরিমানা করা হয় প্রায় 28 লাখ টাকা। ধ্বংস করা হয়েছে ড্রেজার মেশিন ও পাইপ। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ভোলায় মেঘনা নদীর ভাঙনে হুমকিতে পড়েছে শত শত পরিবার। অসময়ে ভাঙনের তীব্রতা বাড়ায় দিশেহারা এলাকাবাসী। তাদের অভিযোগ, মেঘনা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। ভাঙন প্রতিরোধে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। অঙ্কুর রায়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরাট এলাকায় বেড়েছে মেঘনা নদীর ভাঙন। শুষ্ক মৌসুমেই ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। মেঘনায় শৈশবেই পৈতৃক সম্পত্তি হারিয়েছেন ষাটোর্ধ্ব আবু মিয়া। পরবর্তীতে নিজে 4 বার তৈরি করেন বসতবাড়ি।
কিন্তু সেগুলিও হারিয়েছেন ভাঙনে। মেঘনার পাড়ে দাঁড়িয়ে সেই স্মৃতিচারণী করলেন তিনি। এ নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইসে, কিন্তু এই বছর নদী যেভাবে ভাঙা শুরু করছে, আমরা এখানে আইসা এই বেরির কানি যে আইসা বাড়ি করছি, এখানে আমাকে থাকার মতন কোনো সম্ভব হবে না। আবু মিয়ার মতো শত শত পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে ভাঙনে। শুধু শিবপুর নয়, ভোলার কাচিয়া ইউনিয়নে গত 2 মাসে কয়েক হেক্টর জমি গেছে নদীগর্ভে। আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন চরে বসবাসকারী 2 গ্রামের প্রায় 8,000 মানুষ। 30-40টা ঘর আসলো, ভাঙ্গে চুরকে পানি তো গেছে, কেউ উঠাইছে, আমরা তো আর কিছু নিতে পাইনি, আমরা ওটা ভাঙতে গেছি। বেরির কানিতে হচ্ছে আর কি, হেডিও ভাঙতে আছে, যে নাইছি ভাঙ্গে চুরিয়া হেডিও ভাঙতে আছে। এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত বালু মহলের বাইরে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী অবৈধভাবে বালু তুলছে। ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে স্রোত তীরে আঘাত হানছে। তাই শুষ্ক মৌসুমেও বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ ও সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আছে, আইসা কারা কিছু বস্তাবাস্তি ফালে দিলে আবার কিছু ফালে যায়, আবার কদিন পর আবার ওগুলো চলে যায়। আমরা এরকম বারবার মিথ্যা প্রতারণার আশ্বাসে পড়তে চাই না। আমরা এখানে শক্ত করি ব্লকের মাধ্যমে এই বেড়িবাঁধটা যে মজবুতের সাথে হয়, এটা আমাদের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেঘনা নদীতে অনুমোদিত বালু মহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভাঙন রোধে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই বালু মহলগুলো ইজারা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট আইন ও বিধি রয়েছে উত্তোলন করার। এই আইন ও বিধির বাইরে যদি কেউ উত্তোলন করে থাকে এবং অপরিকল্পিতভাবে যদি কেউ উত্তোলন করে থাকে, তাহলে আমরা যথাযথভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নিব। মাঝের চরের ওই জায়গাটায় ওই চরে হিউজ ফসল ফলে, যেহেতু এটা ন্যাশনাল ইকোনমিতে ভালো একটা সাপোর্ট দেয়, সেহেতু আমরা এলাকাটা ভিজিট করে এখানে ব্যাংক প্রোটেকশন ওয়ার্কের মাধ্যমে চরটাকে রক্ষা করা কতটুকু ফিজিবল সেটা আমরা যাচাই করে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব। জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 334 কিলোমিটার, যার মধ্যে স্থায়ী বাঁধ রয়েছে মাত্র 47 কিলোমিটার। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। লক্ষ্মীপুরে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণজামায়াত। শহরের আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনেকে ভিতরে আছেন, অনেকে নির্মাণাধীন বিল্ডিং এ আছেন। এই ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে 2 ফুট করে পিছনে যেতে হবে। যারা খোলা বিল্ডিং এ আছেন, যেখানে প্যারাপেট নাই, রেলিং নাই, আপনারা, আমি দেখতে চাই যে আপনারা 2 ফুট পিছনে এখনই সরে গেছেন। কারণ আমি একজন প্রিয় সাথীকে কিন্তু বড় নাই, আমি যেভাবে আশা করছি এইভাবে সরব নাই, আরো সরতে হবে আপনাদেরকে। ওই যে ওই ছাদের উপরে যারা আছেন তারা একটু ভিতরে চাপেন, ওদিকে চাপেন, এইদিকে যারা আছেন লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 2024 সালের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম। ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয় কয়েক লাখ মানুষ, যাদের মধ্যে ক্ষতিগ্রস্ত 85 পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে ফেনী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, উপহার দেওয়া প্রতিটি ঘর নির্মাণে কেমন খরচ হয়েছে? আরেকটা বিষয় জানাবেন যে এই যে 85 পরিবারের বাইরে অন্যান্যদের সহায়তায় নৌবাহিনীর কোনো পরিকল্পনা রয়েছে কিনা?
রোশন, এই 85 পরিবারের বাইরে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মাদ্রাসা, মসজিদ, এতিমখানাগুলো রয়েছে, সেখানে এরই মধ্যে নৌবাহিনী কিন্তু ব্যাপক উপহার সামগ্রী এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করেছে। এর বাইরে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং স্থানীয় মানুষজনের সহায়তায়ও কিন্তু যারা বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত ছিলেন, বন্যা দুর্গত ছিলেন, তাদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। আজকে 85টি ঘর আসলে এখানে ফেনী সদরের বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়া হচ্ছে। জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের যেই হিসেব, সেই হিসাব অনুসারে যদি বলি তাহলে 2024 সালের আগস্টে যে বন্যা হয়েছে সেখানে শুধুমাত্র ফেনীতেই প্রায় 1800-র মতো পরিবার তাদের ঘর সম্পূর্ণরূপে হারিয়েছে। এর বাইরে প্রায় 6500-এর মতো পরিবারের যে ঘর সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে সহায় সম্বল তো হারিয়েছেন অনেক মানুষ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ফেনী সদর, এখানে বলা যায় যে আমার ঠিক মাথার উপর দিয়েই আসলে পানি গিয়েছে। এখানকার একতলা দোতলা ঘর পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল। রাস্তাঘাট, সড়ক থেকে শুরু করে একেবারে পোলট্রি, মৎস্য, কৃষি সমস্ত ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের যে হিসাব, সেখানে প্রায় 2500 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এখানে হয়েছে এবং দিনের পর দিন আসলে 15 দিনের মতো মানুষ পানিবন্দী ছিল। ফলে মাটির যে ঘর ছিল, বেড়ার যে ঘর বা টিনের যে ঘরগুলো ছিল, সেগুলো একেবারেই ধসে যায়। তো সেই হিসাবে প্রায় 85 পরিবারকে আজকে বিশেষায়িত একটি ঘর আমরা দেখেছি, সেই ঘরটি দোতলা করা এবং সেটি বলছিলেন যে আগামীতেও যদি এই ধরনের কোনো বন্যা হয় তাহলে এখানকার মানুষ যাতে ঘর ছেড়ে যেতে না হয়, এই পরিবারগুলোকে তারা যাতে ঘরের দোতলায় গিয়ে অবস্থান নিতে পারে সেই ব্যবস্থা করে এই ঘরগুলো তাদেরকে দেয়া হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কথা, মৎস্য পোলট্রি খাতে যেই ধরনের অনুদান দেওয়ার কথা, সেটি হয়েছে এবং এখানকার মানুষজন আজকে ঘর পেয়ে খুশি। কারণ অনেকে আমরা দেখেছি যে অটো রিক্সা চালক, দিনমজুর, এই ধরনের মানুষরাই ঘরগুলো পেয়েছেন, যারা একটি অন্তত মাথা গোঁজার ঠাঁই পেলেন। অনেকে বলছিলেন যে তারা আসলে বর্ষায় কষ্ট করেছেন, শীতে কষ্ট করেছেন, অন্যের ঘরে গিয়ে আসলে 5-6 মাস এই সময়টুকু তাদেরকে থাকতে হয়েছে। তো সব মিলিয়ে আসলে তারা আজকে এই ঘর পাওয়ায় তারা অনেক খুশি। তবে তারা যেটি বলছিলেন যে তাদেরকে যদি ঋণ দেওয়া হয়, স্বল্প সুদে যদি ঋণের ব্যবস্থা করা হয় এবং তাদের বেশ কিছু আসবাবপত্র প্রয়োজন, সেই আসবাবপত্রগুলো যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়ার সুযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা আরও বেশি উপকৃত হবেন। তো এখানকার জেলা প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তারা এই ঘর দেওয়ার পাশাপাশি তাদের আর কি প্রয়োজনীয়তা রয়েছে, কি চ্যালেঞ্জগুলো রয়েছে এখানে বন্যা ক্ষতিগ্রস্তদের, সেই বিষয়গুলো তারা একই সাথে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। 2024 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 85 পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ। ঝিনাইদহ শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল এবং গুলির খোসা পাওয়া গেছে। পুলিশ জানায় গেল রাত 10টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মাথা এবং বুকে গুলিবিদ্ধ 3 জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় 2টি মোটরসাইকেল এবং গুলির খোসা। নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দা হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 5 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাচিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাক দুপচাচিয়া এলাকায় যাত্রী সহ একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের 3 আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত 3 যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। বাকি 1 জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ বলছে, নিহতরা সবাই একটি টাইলস কারখানার শ্রমিক। কাজ শেষে একসাথে বাড়ি ফিরছিলেন তারা। ভ্যানের এক্সেল ভেঙে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
রোজা শুরুর আগেই ঈদের বেচাকেনায় জমজমাট চট্টগ্রামের পাইকারি টেরি বাজার। বন্দরনগরীর বাসিন্দা ছাড়াও এখানকার 110টি ছোট বড় মার্কেটে প্রতিদিন ছুটে আসছেন সারা দেশের ক্রেতারা। এবার ভারতীয় পোশাকের পরিবর্তে পাকিস্তানি পোশাকের সরবরাহ এবং চাহিদা বেড়েছে ক্রেতাদের কাছে। ঈদ ঘিরে 1,500 কোটি টাকার পোশাক বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের পোশাকের জন্য ক্রেতারা প্রথমেই ছুটে আসেন শত বছরের পুরনো টেরি বাজারে। আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচা বিক্রি শুরু হয় রমজানের 1 মাস আগে থেকেই। ছোট বড় মিলিয়ে 110টি মার্কেটে এখন ক্রেতাদের এমন ভিড়। স্থানীয়রা ছাড়াও সারা দেশের খুচরা বিক্রেতারা এখান থেকে পোশাক নিয়ে যাচ্ছেন। মিলছে কাতান, লিনেন, জামদানি, সুতি, শিফন ও প্রিন্ট সহ দেশি বিদেশি সব ধরনের কাপড়। ক্রেতারা বলছেন ঈদের সময় মার্কেটে ভিড় থাকে বেশি, তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন অনেকে। এবার পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে বাহারি ডিজাইনের পাকিস্তানি পোশাক। প্রাইস আগের তুলনায় একটু বেশি, বাট মোটামুটি ঠিক আছে, নিতে পারবো। আমরা ধরুন ঈদের মধ্যে ঝামেলা রোজা রাখি, অনেক সমস্যা না, এখন আগেভাগে নিলে টেলারও নিবে ভালো মতো, আর একটু সুলভ মূল্যে পাবো। এখানে পাইকারি মার্কেট আছে, খুচরা, আমরা দেখে শুনে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখে শুনে আমাদের কমফর্ট অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলো নিতে পারি। পাঞ্জাবির কাপড় দেখতেছি, প্যান্টের কাপড় দেখতেছি, মানে আগেভাগে আসছি কি জন্য, মানে আরও দেরি হলে তো একটু ঝামেলা হবে, সেই জন্য আর কি। টেরিবাজারে দোকানের সংখ্যা প্রায় 3000। গেল 1 দশকে টেরিবাজারে ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। গড়ে উঠেছে অর্ধশত বড় ওয়ান স্টপ দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতাসহ নানা পণ্য। এসব দোকানে প্রতিদিন গড়ে বিক্রি 5 লাখ টাকার বেশি। এবার রোজার ঈদে টেরিবাজারে 1,500 কোটি টাকার উপরে ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে। 70% 3 পিস, 30% শাড়ি, 40% মধ্যে এখন এবছর তো ইন্ডিয়ান 3 পিস নাই বললেই চলে। তো পাকিস্তানি মূলত 30% পাকিস্তানি, 70% লোকাল। দেশীয় কাপড় আর পাকিস্তানি কাপড় সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজতেছে, সেজন্য পাকিস্তানি এবং দেশিটা 1 মাস আগে থেকে আরম্ভ, কারণ আমাদের হোলসেল বেশি, তো দামটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে ডলার আগে ছিল যে ওই 110 টাকা 15 টাকা, এখন 125 টাকা। তারপরে বাংলাদেশের টাকার মান কমে গেছে। হালামলের ফ্যাশনের জন্য বিখ্যাত এই বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ভারত, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে পোশাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তবে এবছর ভারতীয় পোশাকের চাইতে পাকিস্তানি পোশাক বেশি আমদানি হয়েছে বলে দাবি তাদের। ঈদ উপলক্ষে ছোট ছোট দোকানগুলো 30 থেকে 50 লাখ আর বড় দোকানগুলো কোটি টাকার উপরে বিনিয়োগ করেছেন। এখানে ভিসা জটিলতা এবং অন্যান্য কারণে ইন্ডিয়ান মালের এবার বাজার সয়লাভ হয় নাই। তবে এখানে পাকিস্তানি মালের একটু চাহিদাটা বেশি এবং এবার পাকিস্তানি ক্রেজটা একটু বেশি। ইন্ডিয়াকে টেক্কা দেওয়ার মতো কোয়ালিটি অবশ্যই আমাদের বাংলাদেশের টেক্সটাইল করেছে। এবার যথেষ্ট পরিমাণে আমার দেশীয় কালেকশন এখানে টেরিবাজার আমি দেখতেছি। ব্যাংক লোন থেকে শুরু করে তারকর্য করে স্বর্ণ বিক্রি করে, যাতে একটি বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস যখন ব্যবসা হবে সে বড় বিক্রিতে তারকর্য করে হলো ভালো ব্যবসা করার জন্য এবং কোয়ালিটি মাল আনার জন্য ব্যবসায়ীরা প্রতি বছর নেই, এবারও সেরকম প্রস্তুতি গ্রহণ করেছে। পছন্দের পোশাক কেনার পর ক্রেতারা ছুটে যান টেইলার্সে। তাই এই বাজার ঘিরে গড়ে উঠেছে কয়েকশো টেইলার্সের দোকানও। সেখানেও ঈদের আগে নতুন পোশাক বানাতে রাত দিন ব্যস্ত কারিগররা। গত 1 মাস থেকে ঈদের কাজ করতেছি, কম বেশ করে মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না। আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অন্য সব বছরের চাইতে আশা রাখি ভালো হবে। আমদানি পোশাক ও থান কাপড়ের জন্য বিখ্যাত এই বাজারে উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর বেচাকেনা হয় প্রায় 5,000 কোটি টাকার পোশাক। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি এবং কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ব্যতিক্রমী পদযাত্রার আয়োজন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। পদযাত্রায় কারা কারা অংশ নিয়েছেন, এ বিষয়ে সবশেষ পরিস্থিতি কি জানাবেন? পদযাত্রায়
ক্যাবের প্রতিনিধি ছাড়াও কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণও রয়েছে এবং তারা বলছেন যে প্রতি বছরই রমজান মাস এলে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যায় এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা সবসময় অজুহাত দিয়ে থাকেন যে ভ্যাট ট্যাক্সের মূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং বাজারে পণ্যের সরবরাহ কম থাকার কারণে তারা বাধ্য হয়ে পণ্যের দাম বাড়াচ্ছেন এবং এক্ষেত্রে তারা সিন্ডিকেট করে অনেক সময়ই কিন্তু পণ্য অবৈধভাবে মজুত করে থাকেন এবং যে কারণে ভোক্তাদেরকে কিন্তু কষ্ট পেতে হয় এবং পবিত্র এই মাসে যেখানে আসলে কম মূল্যে বা ন্যায্য মূল্যে তাদের পণ্য পাওয়ার কথা সেটি তারা পান না এবং প্রশাসনের পক্ষ থেকেও বারবার আশ্বাস দেওয়া হলো কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাস কার্যকর হয় না। তাই তারা বলছেন রমজান মাসে অসাধু যারা ব্যবসায়ী বা যারা সিন্ডিকেট করবেন যেখানেই এই ধরনের কোনো অভিযোগ পাবে বা কোনো ঝামেলা দেখবেন সেখানেই যেন জনগণ এটার প্রতিরোধ করে। তো এই মুহূর্তে এখানে সমাবেশ চলছে, সমাবেশ শেষে কিছুক্ষণ পরেই অলিখা মসজিদ প্রাঙ্গণ থেকে তারা ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে আসলে কালোবাজারি মজুতদারি এবার কোনো প্রতিরোধ, কালোবাজারি কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও এবং তারা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের কারসাজি বন্ধ ও 18 কোটি ভোক্তার অধিকার সুরক্ষায় পৃথক ভোক্তা অধিকার মন্ত্রণালয়ের দাবি জানাচ্ছেন এবং এখানে তারা আরেকটি আহ্বান জানাচ্ছেন যে রমজানের সময় যেন নতুন নতুন উদ্যোক্তারা যেন বাজারে আসে এবং যতটুকু সম্ভব কম দামে বা ন্যায্য দামে যেন বাজারে পণ্য সরবরাহ করা হয়। এইমাত্র সমাবেশ শেষ হয়েছে এবং এখনই কিন্তু পদযাত্রা কর্মসূচি শুরু হবে এবং তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং এই কর্মসূচিটি চট্টগ্রামের অলিখা মসজিদ প্রাঙ্গণ থেকে চকবাজার হয়ে আজকের দিকে পার ঘুরে সেটি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। আসলে এখানে একটাই দাবি তাদের, প্রশাসন যেন কঠোর হয় এবং যারা অসাধু কালোবাজারি সিন্ডিকেট তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং পদযাত্রা কর্মসূচি কিন্তু মাত্র শুরু হলো এবং সেটি এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই যে রমজানে যেন অসাধু সিন্ডিকেট কারসাজি করে পণ্যের দাম বাড়াতে না পারে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং ব্যানার স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রয়োজন মতো ক্রয় করি, ভোক্তা বান্ধব দেশ করি এবং ভোক্তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন ভোক্তারা যেন একই সাথে পুরো মাসের বাজার না করে সপ্তাহের বা প্রতিদিনের বাজার করেন। তো পদযাত্রা কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে এবং এটি হয়তো কিছুক্ষণ পরে বিভিন্ন মোড় ঘুরে সেটি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। তারা মিছিল করে করে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত রাজপথ। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ক্যাবের নাগরিক পদযাত্রা কর্মসূচির যে ব্যতিক্রমী উৎসব তার সবশেষ। চট্টগ্রামে ক্যাবের পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। টানা পঞ্চম দিনের মতো খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। একাডেমিক ভবনগুলোর পাশাপাশি তালা ঝুলানো হয়েছে উপাচার্যের বাসভবনেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে শিক্ষার্থীদের দাবি কি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কি অবস্থায় আছে? রওশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু পঞ্চম দিনের মতো তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চলছে। তাদের মূলত বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে তাদের যে 6 দফা দাবি ছিল সেই 6 দফা দাবি তাদের পূরণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তারা প্রতিদিনই বিক্ষোভ করছেন। আজকে পঞ্চম দিনের বিক্ষোভ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এখানকার যে অডিটোরিয়াম রয়েছে কুয়েটের, সেই কুয়েটের অডিটোরিয়ামের ঠিক সামনেই শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে এবং তারা বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণ পরেই কুয়েট ক্যাম্পাস জুড়েই বিক্ষোভের যে মিছিল সেটি কিন্তু শুরু হবে। এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের উপর হামলা হয়েছে এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহ এখানকার যারা উপাচার্য রয়েছে, উপ উপাচার্য এবং এর পাশাপাশি ছাত্র কল্যাণ পরিচালক যিনি রয়েছেন, এই 3 জনের পদত্যাগের দাবি তারা করেছেন। বিশেষ করে এখানে সিন্ডিকেট সভা হয়েছে। তো সিন্ডিকেট সভাতে কিন্তু তাদের যে দাবিগুলো ছিল তার বেশিরভাগ দাবি পূরণ করা হয়েছে। তবে তাদের যে পদত্যাগের দাবি ছিল এখানকার শিক্ষকদের, সেই পদত্যাগের দাবি কিন্তু তারা মানেননি এবং সেই কারণটাতেই কিন্তু তারা এখন
এখনো পর্যন্ত বিক্ষোভ করে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা নতুন ভিসি না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এখানে আজকে শিক্ষার্থীরা যেটি বলছেন যে গতকালকে রাতে কিন্তু এখানকার উপাচার্যের যে বাসভবন রয়েছে সেখানেও কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরাই তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে কিন্তু গত পরশুদিন এখানকার যে উপাচার্য ছিলেন তিনি কিন্তু বাইরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে এবং বাইরে যাওয়ার পরে কিন্তু তিনি আর ঢুকতে পারেননি, যার কারণে এখানে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এখানে ভিসি হিসাবে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন, যার ফলে তাকে পদত্যাগ করতে হবে এমনটাই বলছেন কিন্তু এখানকার শিক্ষার্থীরা। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সম্পূর্ণরূপে মানা হয়নি, তাদের দাবিগুলো কিন্তু আংশিকভাবে মানা হয়েছে এমন দাবি কিন্তু তাদের। সে কারণেই তারা প্রতিদিনই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এবং এই আন্দোলনের কিন্তু এখন বর্তমানে আন্দোলনের যে প্রধান দাবি সেটি কিন্তু এই ভিসি পদত্যাগ এবং এই ভিসি পদত্যাগ হওয়ার পরেই কিন্তু তারা আবারও এই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেখানে যুক্ত হবেন। এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল নতুন ভিসি নিয়োগের জন্য এবং সেটি কিন্তু গতকাল রাতেই তারা সমাপ্ত করেছে এবং প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তারা পাঠিয়ে দিয়েছে এবং তারা যেটি বলছেন যে মূলত স্মারকলিপিতে এই উল্লেখ করা হয়েছে যে এখানকার ভিসি এবং প্রভিসি সহ ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি তারা জানিয়েছেন এবং তাদের প্রত্যাহার করে নতুন ভিসি নিয়োগ করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বরাবর। এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কিন্তু এত বড় একটা ঘটনা কুয়েটে ঘটার পরেও তারা এখানে যোগাযোগ করেনি শিক্ষার্থীদের সাথে, এমন ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন আমরা দেখেছি। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে এবং গত 18 তারিখ কিন্তু এখানে একটি হামলার ঘটনা ঘটে, শিক্ষার্থীদের উপর হামলা হয় এবং যার কারণে তার পরবর্তী সময় থেকেই কিন্তু আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে। তো রওশন, এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রামিম চৌধুরী। বরিশালের বাকেরগঞ্জে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মতবিনিময় সভা। এতে অংশ নিয়েছেন উপজেলার ছাত্র শিক্ষক অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বাকেরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, মতবিনিময় সভায় কি কি বিষয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং শুরু হয়েছে এবং এখানে আমরা দেখেছি সকাল থেকেই শিক্ষার্থী যারা রয়েছে উপজেলার তারা কিন্তু উপস্থিত হয়েছে, এছাড়া অভিভাবক এবং শিক্ষকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে যদি দেখি আমার পেছনেই কিন্তু সেই মত বিনিময় সভাটি চলছে এবং এই সভায় আসলে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক রয়েছেন, অধ্যাপক, সহযোগী অধ্যাপক রয়েছেন, তারা মূলত সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যয়ন মুখী এবং মাদক মুক্ত তরুণ সমাজ গঠনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এছাড়াও তারা তাদের জীবনের বিভিন্ন সময়কার গল্প এছাড়া অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের সাথে শেয়ার করছেন, যাতে করে তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা অনেকটাই কমে আসে এবং এ সময় কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারাও তাদের বিভিন্ন মতামত প্রকাশ করছেন, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কিংবা শিক্ষা কার্যক্রমে যে উন্নয়ন দরকার সেটি কিভাবে করা যায়, তাদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে যে গ্যাপটি রয়েছে সেটি কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের মত বিনিময় আসলে করছেন এবং এক্ষেত্রে এইখানকার যারা শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষার্থী রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের বিভিন্ন সময়কার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরছেন। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা যায় কিভাবে, শিক্ষাক্ষেত্রে কীরকম উন্নয়ন করা যায় এবং এই শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়নটা দরকার সেটি কিন্তু তারা বলছেন এবং এই আয়োজনটি পুরোটাই করেছে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের যারা এখানকার সদস্যরা রয়েছেন তারা করেছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমে আসবে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হবে এবং সবাই
শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে আগ্রহী হবে বলেও তারা জানিয়েছেন এবং এটি শিক্ষকদের সামনের দিকে এগিয়ে যেতে আরও বিশেষভাবে গুরুত্ব রাখবে বলেও মনে করছেন যারা শিক্ষা আয়োজক রয়েছেন তারা। তো বরিশালের বাকেরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শন। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। 16 বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন হচ্ছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, 16 বছর পর জেলা বিএনপির সম্মেলনে এ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, আর প্রধান অতিথি হিসেবে তারেক রহমান কখন যুক্ত হবেন, বিস্তারিত জানাবেন। তারা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে যে ঈদগাহ মাঠ সেখানে অবস্থান করছে, বিভিন্ন রং বেরঙের পোশাক পরে তারা কিন্তু এখানে এসছেন এবং সম্মেলন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10:30টায় এই সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং বক্তব্য দিতে পারে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যারা নেতাকর্মী এসেছেন তাদের সাথে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তারা যে ভোট নিয়ে তালভানা করছেন, সেই ভোট নিয়ে তালভানা না করে দ্রুত নির্বাচন দেওয়ার কিন্তু দাবি করছেন। আর কেন্দ্রীয় নেতারা বলছেন যে এই ভোটের মাধ্যমে সরকার হবে, সেই সরকারি যে সংস্থা সেটি করবে সেটি কিন্তু তারা বলছেন। এবং এই সম্মেলনের মাধ্যমে যারা প্রান্তিক যারা নেতাকর্মীরা রয়েছেন, মাঠের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু উজ্জীবিত হচ্ছেন। আজকে যশোর জেলায় 1616 জন যে কাউন্সিলর রয়েছে তাদের ভোটের মাধ্যমে যে নেতা সেটি নির্বাচন হবেন। ইতিমধ্যে যদিও দলের যশোর জেলার যে সাধারণ সম্পাদক সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন, বাকি যে সভাপতি এবং সাংগঠনিক এই দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। আমরা দেখেছি যে সকাল থেকে নেতাকর্মীরা এবং এখানে এসে সুশৃঙ্খলিত ভাবে এখানে যে চেয়ারগুলো রয়েছেন তারা বসে রয়েছেন, মঞ্চে বক্তব্য চলছে। আর কিছুক্ষণ পরে তারেক রহমান যুক্ত হবেন এই সম্মেলনে, সরাসরি তারা কথা বলবেন এবং প্রধান অতিথির কথা বলবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আমানুল্লাহ আমান সহ বিএনপির যে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত রয়েছে সহ নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে। সব মিলে যারা এই এখানে আসছেন তারা বলছেন যে সামনে যে নির্বাচন এবং যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ যে স্বৈরাচার নীতি, সেই নীতি পরিহার করে সামনের দিনগুলো তারা যেন তাদের মতো করে দেশ যে সংস্কার সেটি করতে পারে এবং এই সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরেই তারা সংস্কার করার কথা বলছেন। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরে জেলা বিএনপির সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এদিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সমাবেশ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঝালকাঠি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রওশন। আমি একটু জানিয়ে রাখি যে আজকের এই জনসভার উদ্দেশ্য বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 তার উন্নতি এবং প্রতিবাদের ষড়যন্ত্র প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। এই আয়োজনে প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যা বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বরিশাল বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই জনসমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকে কিন্তু জেলা এবং উপজেলা ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই জনসভা স্থলে আসতে শুরু করে সকাল 10টা থেকে, এবং জনসভা স্থল কিন্তু এখন একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা বিগত 17 বছর আসলে প্রকাশ্যে কোনো সমাবেশ করতে পারেনি। তারা যখনই সমাবেশ করতে গেছে তখন আজকের এই বাধাহীন একটি জনসভা তারা করতে পেরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা অধীর আগ্রহে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। তারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য বসে আছেন।
তারা বলছেন প্রধান অতিথির বক্তব্যে যে আহ্বান থাকবে, যে তথ্য থাকবে সেটি বাস্তবায়ন করার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করবেন, যার মধ্যে আগামী নির্বাচন সহ ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা তেমনটি বলছেন, তারা শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধান অতিথি তিনি আর কিছুক্ষণ পর বক্তব্য দেবেন। তিনি এখন এই আমার পেছনেই কিন্তু বসে আছেন। তো জালকাঠি নিয়ে একটি উৎসবমুখর পরিবেশে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তখন জালকাঠি থেকে আমার কাছে এই ছিল বিএনপি সমাবেশের সবচেয়ে। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে বিপাকে কৃষকরা। সেচ নির্ভর চলতি মৌসুমে ধান চাষে এই সংকট আরও তীব্র। এমন পরিস্থিতিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বেশি পানি ব্যবহার হয় এমন ফসল চাষাবাদ কমানোর পরামর্শ দিয়েছে। এই উদ্যোগে ধান উৎপাদন কমার শঙ্কা করছে স্থানীয়রা। কৃষি বিভাগ বলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্যই পানির ব্যবহার নিশ্চিতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আরও জানাচ্ছেন সোহান মাহমুদ। বড় মৌসুম ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে পড়েছে ধানের চারা রোপণের ধুম। সরিষা, গম ঘরে তুলে জমি প্রস্তুতে ব্যস্ত চাষিরা। তবে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে এবার বরেন্দ্র অঞ্চলে কমেছে বোরো আবাদের পরিমাণ। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অতিরিক্ত পানির ব্যবহার হয় এমন ফসল চাষে নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই জেলা সদর, নাচল ও গোমস্তাপুর উপজেলায় ধানের পাশাপাশি আবাদ করা হচ্ছে মসুর, ভুট্টা, পেঁয়াজ সহ নানা জাতের ফসল। তবে ধান চাষ কমানোয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি কমার জন্য ধরলেন যে ধানটা কম করতে দিয়েছে, গমটা বেশি জমিতে। 5 বিঘা করে ধান চাষ করলে আমাদের ব্যবসাটা ভালো হয়, লাভটা হয়। এখন ধরলেন 3 বিঘা ভূমিটা আমাদের ফাঁকায় থেকে যাবে, তাই ধরলেন আমাদের কৃষকের ক্ষতি। পদ্মা থেকে যদি পানি এনে দেয় সংগ্রহ বিএমডি কিংবা সরকার, তাহলে আমাদের ধান চাষ হবে না, ধান চাষ হবে না। সেচের ডিপ অপারেটর জানান, এলাকা ভেদে কয়েক বছরে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে 150% পর্যন্ত। আর বিএমডিএ কর্তৃপক্ষ বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আমরা এখন সচেতন না হয় দেখা যাবে একসময় কিছু পানি টানি কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমরা আগে 70-80 বিঘা একটা ধান চাষ করতাম এই খরা মৌসুমে। আমরা এখন একবারে সীমিত 20-30 বিঘা আমরা এই নির্দেশনা দিয়েছি, আমরা এই নির্দেশনা আমরা পালন করছি। মাটির নিচে যে অ্যাকুইফার আছে সেই অ্যাকুইফারে সন্তোষজনক পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে টিউবওয়েলের ডিসচার্জগুলো অনেক কমে গিয়েছে। ফলে এইসব এলাকায় একটা বিরূপ প্রভাব যেন সৃষ্টি না হয়, সেই জন্যই বরেন্দ্র কর্তৃপক্ষ আগে থেকেই কৃষকদেরকে সচেতন করতেছে। কৃষি বিভাগ বলছে পানির ব্যবহার কমাতে তেল, ডাল জাতীয় ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। বড় সিজনে আমরা যে ধান করি সেটিতে 21টা থেকে 23টা সেচ লাগে আমাদের, কিন্তু আমরা যদি গম, ডাল জাতীয় বা ভুট্টা বা সবজিতে যাই তাহলে সেখানে 2 থেকে 3টা সেচ হলেই চলে। সেক্ষেত্রে আমাদের যে নিচের থেকে যে ভূগর্ভস্থ যে পানি উত্তোলন সেটা কমে যায়। গত বছর জেলায় ধান চাষ হয়েছিল 52,200 হেক্টর জমিতে, আর চলতি বছরে রোপণ করা হয়েছে 40,175 হেক্টর জমিতে। এখন চাঁপাইনবাবগঞ্জ। শেষ করছি এখন জনপথে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।